হ্যালো সবাইকে আরেকবার সুস্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হাউস জেন্টস 99 এ। যদি আপনি 2024-এ একটা ভালো মজবুত এবং সস্তার মধ্যে বাড়ি বানাতে চাচ্ছেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে বলবো যে কিভাবে আপনি বাড়ি সস্তার মধ্যে অথচ খুব ভালো একটা মজবুত বাড়ি বানাতে পারবেন। কিছু বিষয়গুলি আছে, 12টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো। এই 12টা পয়েন্ট যদি আপনারা রাখেন আর এই অনুযায়ী আপনি ঘরটাকে বানানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই একটা ভালো দীর্ঘদিন আপনার যে বাড়ির টেকসই থাকবে সেরকম একটা বাড়ি আপনি বানাতে পারবেন। তো প্রথম হচ্ছে আমাদের সিমেন্ট সাধারণত দু প্রকার হয়, একটা ওপিসি একটা পিপিসি। আর মার্কেটের মধ্যে এই ওপিসি পিপিসিগুলো আপনাদেরকে না বুঝিয়ে আপনাদের কী বলা হয়, প্লেন সিমেন্ট, প্রিমিয়াম প্যাক, সুপার অ্যান্ড আরও অনেক কিছুর নামে এই সিমেন্টগুলো মার্কেটে পরিচিত। এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এটা দেখানো যে আপনার কাজটা ভালো করতে গেলে আপনাদেরকে বেশি পয়সা ব্যয় করতে হবে। আসলে কিন্তু তেমন খুব একটা ব্যাপার নেই, কারণ এগুলো আজকে প্রায় মনে করেন কি 10-12 বছর ধরে এসব সিমেন্ট এত কিছু কোয়ালিটির মধ্যে এসেছে। তার মানে কি এর আগে যে কাজগুলো হতো সেটা কিন্তু শুধুমাত্র একটা গ্রেডের সিমেন্ট দিয়েই সমস্ত কাজ হয়ে যেত, তাহলে সেই বালিগুলো কি ভালো হচ্ছিল না? অবশ্যই হচ্ছিল। তাহলে এখন কেন? এখন ব্রেন প্রমোশনের মাধ্যমে মাইন্ডগুলোকে মানুষের বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়। আপনাদেরকে বোঝানো হয় যে সিমেন্টের মধ্যেও বিভিন্ন ভাগ চলে এসেছে, আপনাকে কিন্তু বেশি পয়সা খরচা করতে হবে বেশি ভালো কাজ করতে গেলে, আর কম পয়সা খরচা করতে হবে যদি আপনি নর্মাল কাজ করতে চান। ওকে, তো আমরা এই দু প্রকারের সিমেন্ট ইউজ করবো, কিন্তু তার প্রকারভেদ হচ্ছে আমরা যদি আমার মতে সবথেকে বেস্ট যেটা আমি আমার কাজের জন্য সবথেকে বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে আল্ট্রাটেক ব্র্যান্ড। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না বা কোনো স্পন্সর নিয়ে আমি কাজ করছি না, আমি আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলছি। তো আল্ট্রাটেক মধ্যে 3 প্রকার সিমেন্ট আছে, একটা হচ্ছে প্লেন, একটা সুপার, একটা প্রিমিয়াম। তো আমরা যতগুলো পিসিসি ওয়ার্ক করব, মানে যেখানে আপনার শুধুমাত্র ঢালাই কাজ হবে, যেখানে কোনো লোহার কাজ হবে না, যেমন আমরা গার্ডওয়াল ঢালাই করব, আমরা আপনার হঞ্চ ঢালাই করব, বা যে নিচের ফাউন্ডেশন পিসিসি করার সেটা করব, অথবা মনে করেন কি বাড়ির ভিত আমরা পিসিসি করব। এই সমস্ত কাজগুলো আমাদের প্লেন সিমেন্ট কংক্রিট অর্থাৎ প্লেন দিয়ে করতে পারবো। এর সঙ্গে আমাদের যেগুলো ইট গাঁথনি প্লাস প্লাস্টার, এই দুটো কাজকে আমরা কিন্তু প্লেন দিয়ে করব, আমাদের কোনো সুপার বা প্রিমিয়াম প্যাকের দরকার নেই। এবার যদি আপনি একটু ভালো কাজ করতে চান তাহলে কী করবেন, তাহলে আপনার যে কলামগুলো আছে সেগুলোকে আপনি করতে পারেন প্রিমিয়াম প্যাক, সুপার দিয়ে, নট প্রিমিয়াম, সুপার দিয়ে। কলাম প্লাস টাইবিন এই দুটো জিনিস আপনি সুপার দিয়ে করতে পারবেন। আপনার প্লেন সিমেন্ট থেকে সুপারের দাম 10 থেকে 15 টাকা প্যাকেটে বেশি পড়বে। যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই। ওকে, তো এর ঠিক উপরে আমার আছে প্রিমিয়াম প্যাক। তো যখন আপনি ছাদ ঢালাই করবেন তখন অনলি ছাদের জন্য আপনি শুধুমাত্র প্রিমিয়াম প্যাকটাকে ইউজ করতে পারবেন, যেটা দাম প্লেন সিমেন্ট থেকে 20 থেকে 25 টাকা বেশি হয়ে থাকে। কিন্তু আজকালকার দিনে আমি দেখছি যে মানুষ নিজের কাজটা ভালো করার চক্করে কি করছে, প্রিমিয়াম প্যাক দিয়ে পিসিসি করছে, প্রিমিয়াম প্যাক দিয়ে আপনার গাঁথনি করানো হচ্ছে, কলাম করানো হচ্ছে, ছাদ করানো হচ্ছে, সমস্ত কাজে প্রিমিয়াম প্যাক দিয়ে করছে। কেন? পয়সা যদি বেশি থাকে তার মানে এমন নেই যে আপনাকে সব জায়গাতে সেটাকে ইউজ করতে হবে। আপনার যেখানে প্রয়োজন সেখানে ইউজ করুন, তাহলেই তো আপনার সেভিং না। অযথা যদি আপনি লাগিয়ে ফেলবেন এতে আপনার কিন্তু কোনো সেভিং নেই। তো এরপরে আমাদের পয়েন্ট চলে আসছে আপনার স্ট্রাকচার কেমন হবে। স্ট্রাকচার মিনস আপনি যে বাড়িটা বানাবেন সেটাকে আপনি শুধুমাত্র ইট দিয়ে বানাবেন না কলাম দিয়ে বানাবেন। তো সাধারণত একটা মিসকনসেপশন আছে যে বাড়ি সস্তায় একদম কম টাকা বানাতে হয়, তাহলে আমাদেরকে বানাতে লাগবে লোড বেয়ারিং স্ট্রাকচার, মানে শুধুমাত্র ইট গাঁথনি করে। তো ইট গাঁথনি করে বানাতে গেলে কী করতে হয়, 10 ইঞ্চির ইট গাঁথনি করতে হয়, এবং সেই ইটটা কিন্তু শুধুমাত্র আপনার গ্রাউন্ড লেভেল থেকে না, গ্রাউন্ড থেকে মিনিমাম আপনার 1.5-2 ফিট 3 ফিট নিচ থেকে সেটাকে কিন্তু আপনার স্ট্রাকচার করে বানাতে হয়, যাতে আপনার ফাউন্ডেশনটা একটু হেভি হয়। এখানে কোনো কলাম লাগে না, শুধুমাত্র ইট দিয়ে গোড়া বাড়িটা তৈরি হয়। তো এক্ষেত্রে আমি বলছি যে ইট দিয়ে করলে আপনাকে 10 ইঞ্চি ওয়াল
বাইরে করতে লাগবেই, তার সঙ্গে আপনাকে ভিতরে ওয়ালগুলো অ্যাকচুয়ালিতে 10 ইঞ্চি করা উচিত, কিন্তু আজকের ডেটে অনেকে কী করছে 5 ইঞ্চি করছে। তো ওখানে যে মেন প্রবলেমটা হচ্ছে সেটা যে 10 ইঞ্চি ওয়াল করে যে বাড়িটা হচ্ছে, সে বাড়িটা আপনার কিন্তু প্রথম কথা হচ্ছে এই বাড়িটা শুধুমাত্র একতলা বাড়ি থেকে যাচ্ছে। আপনি কিন্তু এই বাড়ির উপরে দোতলা ভালো মতো করতে পারবেন না। যদি করে থাকেন সেটা কিন্তু মনের মতো হবে না। আপনার কোনো ভালো আপনি এলিভেশন নিয়ে আসতে পারবেন না ভবিষ্যতে। আপনি যদি 10-12 বছর পর চিন্তা করেন, সেটা কিন্তু পসিবল না যে বাড়িটা আপনি একটু মডার্ন হিসাবে বাড়িটা বানাবেন। তো 10 ইঞ্চি গাঁথনি হোক বা 15 ইঞ্চি গাঁথনি হোক, গাঁথনি দেওয়াল আজকের ডেটে যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেগুলোতে কিন্তু সেরকম স্ট্রেংথফুল বাড়ি তৈরি হয় না। তো যদি ভালো বানাতে চাই আর কম টাকার মধ্যে বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফ্রেম স্ট্রাকচার বাড়ি বানাতে হবে, মানে পিলার দিয়ে বাড়ি বানাতে হবে। এমন ব্যাপার নেই যে আপনাকে বড় বড় পিলার দিতে হবে, মোটা পিলার দিতে হবে। আপনি 10x10-এর কমসে কম পিলার দিবেন। 10 ইঞ্চি বা 10 ইঞ্চির পিলার বা কলাম আপনাকে মিনিমাম দিতে হবে, যার ফাউন্ডেশনের মিনিমাম থেকে আপনাকে 4 থেকে 4.5 ফিট ফাউন্ডেশন দিতে কাফি আছে। এক্ষেত্রে কী হবে, আপনার ইট আপনি শুধুমাত্র 5 ইঞ্চির ওয়াল ইউজ করতে পারবেন, আর অনায়াসে ভবিষ্যতে নির্দ্বিধা নির্ভয়ে আপনি দোতলা বাড়ি করতে পারবেন। এখন দেখুন, এর আগে জেনারেশনে যে বাড়িগুলি করা হচ্ছিল, তখন মানুষের একটা কনসেপশন কাজ করতো যে আমার কাছে আজকে যেটুকু পুঁজি আছে, আমি এই পুঁজি দিয়ে আমি আজকে একটা বাড়ি বানাবো, এবং ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা কেমন করে কি করবে বা পারবে কি না বা বানাবে কি না, ওগুলো নিয়ে কিন্তু কোনো চিন্তাভাবনা করা হতো না। ঠিক আছে, আমাদের জাস্ট আগে জেনারেশনটা। কিন্তু এখনকার জেনারেশনটাতে আমরা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করি যে আমার কাছে যে টাকা পুঁজি আছে, এই পুঁজি দিয়ে আমি যদি 20% কাজটাকে করে রাখতে পারি, আমার ছেলে বা আমার নেক্সট জেনারেশন তারা কিন্তু বাকি যে 30%-40% কাজ ওরা করবে। তো 100% না হলেও অ্যাটলিস্ট 60-70% কাজ কিন্তু আপনার হবে, যদি আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন। আর আপনি যদি ভিড়টাকেই খারাপ করে রাখেন, তাহলে আপনার নেক্সট জেনারেশনে তখন কী করতে হবে, তখন সম্পূর্ণটাকে ভেঙে আবার থেকে করতে হবে। যেমন আপনি করছেন, আপনি নিজের সঞ্চয় দিয়ে আপনি শুধুমাত্র অল্প একটুই কাজ করতে পারছেন, কারণ আপনার ক্ষমতায় অল্প একটু কাজই আছে। তো আপনাদের নেক্সট জেনারেশন সেও কিন্তু ভাববে যে আমার তো সঞ্চয় অল্প, আপনার তো ক্ষমতা অল্প, তো অল্প কাজই করবো, তো ভেঙে দিয়ে আবার অল্পই কাজই করব। কিন্তু সেখানে আপনি যদি একটুখানি ভালো কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনার নেক্সট জেনারেশন সেটাকে কিন্তু বড় করতে পারবে। তো এই কনসেপ্টটা আমি সবসময় সবাইকে বলি যে ফাউন্ডেশনটা আপনি যদি আজকে ভালো রাখেন, ভবিষ্যতে আপনার নেক্সট জেনারেশন সেই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে কিন্তু গর্বের সঙ্গে সেটাকে আরও উপরে নিয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি কলাম ফাউন্ডেশন ইউজ করুন, আর 4টা করে 16 রড দিয়েই আপনি কলাম ফাউন্ডেশনটা করান। এমন নেই যে কলাম করব কিন্তু আমি 10 mm রড দিয়ে কলাম করব, যেটা কোনো ইঞ্জিনিয়ার কোনোদিনও বলবে না করতে আপনাকে। এটা শুধুমাত্র এই বোকাটে মিস্ত্রিগুলো, কন্ট্রাক্টরগুলো আপনাকে করাবে। তো আমি সবসময় এদের বিরুদ্ধে কথাবার্তা বলি, সেজন্য অনেকে খারাপ মনে করে। খারাপ মনে করুক, আমার কোনো যায় আসে না, কারণ যা বলবো অবশ্যই পাবলিকে ভালোর জন্য বলবো। তো অবশ্যই 10 mm 12 mm দিয়ে করবেন না, কলাম করবেন 16 mm রড দিয়ে। আপনার বাড়ির দোতলা হবে, তার সঙ্গে 3 তলাটা আপনি ছাদ না দিতে পারলেও ট্রাস চড়িয়ে আপনি একটা 3 তলার বাড়ি তৈরি করে ফেলতে পারবেন ওই ফাউন্ডেশনের উপরে, এবং সেটা আপনার মিনিমাম 50 থেকে 60 বছর চলবে। আর যদি মনে করেন যে না, আমি আমার নিজের ক্ষমতা অনুযায়ী আমি শুধুমাত্র ইটে ফাউন্ডেশন দিয়ে করব মিস্ত্রির কথা মতো, তাহলে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করা আপনাদের কোনো দরকার নেই। ওকে, যদি আপনি ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু শিখছেন, আর সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। তো আমাদের ফাউন্ডেশনটা অবশ্যই দরকার আছে, কলাম ফাউন্ডেশন। এরপর হচ্ছে আপনি যে ইট ইউজ করবেন, ইটগুলো আপনি কোনটা ইউজ করবেন। তো অনেকে বলে যে AC ব্লক ইউজ করবো না, রেড ব্রিক ইউজ করবো না, ফ্লাইওয়েস ব্রিক ইউজ করবো। তো 3 রকমের ইট আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো সব থেকে বেস্ট বলবো আমি, যেটাই বলুক, রেড ব্রিক সবসময় অলওয়েজ বেস্ট ছিল, বেস্ট আছে। রেড ব্রিকের বিকল্প হিসাবে যেগুলো এসছে, সেগুলো কিন্তু কখনোই রেড ব্রিকের যেটা
ইউটিলাইজেশন যেটা আপনার পরিষেবা সেটা দিতে পারবে না। তো অবশ্যই রেড ব্রিক সব থেকে বেস্ট। আপনার গাঁথনি বলুন, গাঁথনিতে প্লাস্টার বলুন, সব কিছুতে আপনার টেকসই হলো, সব কিছুতে রেড ব্রিক বেস্ট ছিল। এবার ডাবল এসি ব্লক ইউজ করলে কিছু বেনিফিট আছে যেগুলো সবসময় আপনাদেরকে বোঝানো হয়, তো অবশ্যই আছে। তো সেগুলো যেমন বেনিফিট আছে, তো আমাদের কিন্তু নেগেটিভ পয়েন্টও সেখানে আছে। তো বেনিফিট কি আছে আমাদের? বেনিফিট হচ্ছে আপনার মিস্ত্রি খরচা অনেক কমে যাবে, কিন্তু ম্যাটেরিয়ালসের খরচা সেম থাকবে। এবার যদি মনে করলাম যে আমরা থিকনেসটা ইটের বেশি পেয়ে যাবো, যেখানে আমাদের ধরুন রেড ব্রিক্স দিয়ে আমরা 5 ইঞ্চি ওয়াল যদি আমরা বানাই, তাই 6টা ইটের আমাদের যা কস্টিং, আজকে এটা 12 টাকা ইট আমাদের, তো 12 টাকা আমাদের পড়ছে 6টা ইটের দাম। তো ব্লক যদি ইউজ করি আমরা, তাহলে 8 ইঞ্চির ওয়াল হবে, অথচ ওই 6টা ব্রিকের সমান আমাদের একটা ব্লক হয়, যার দাম আপনার 70 থেকে 72 টাকা কিন্তু পড়বে। মানে আমাদের কি হলো, ম্যাটেরিয়ালসের কস্ট আমাদের সেম পড়লো, আমরা কি পেলাম, 3 ইঞ্চি আমরা থিকনেস বেশি পেলাম। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আমাদের মিস্ত্রি খরচাতে আপনার সেভিং হবে। যতক্ষণে আপনার মিস্ত্রি 10টা ইট গাঁথনি করবে, সে তার আগে আপনার 10টা ব্লকের কাজ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনার 10টা ইট ইন্টু 10টা ইট সমান আপনার এই 10টা ব্লক ইন্টু 6, অর্থাৎ 60টা ইটের সমান আপনার কাজ হয়ে যাবে। 6 গুণ কিন্তু কাজ আপনার ফাস্ট হচ্ছে যদি ব্লক ইউজ করছেন। তো ব্লক ইউজ করে মিস্ত্রি খরচা আপনার অবশ্যই গাঁথনি করার সময় কমে যাবে। এই সময় কি হচ্ছে, সিমেন্টের খরচা কম হচ্ছে, যেহেতু ইটগুলো এবড়ো খেবড়ো হয়, ব্লকসগুলো একদম ক্লিন আপনার নিখুঁত শেপের হয়। তো আমাদের এখন সব জায়গায় সমান থিকনেসের ম্যাটেরিয়ালস লাগে। আর ব্লক লাগানোর জন্য সাধারণত কি হয়, এই সিমেন্টের যে মশলা সেটা ইউজ করা হয় না, ব্লকের জন্য একটা আলাদাই আপনার সিমেন্ট পাওয়া যায়, অ্যাডহেসিভ পাওয়া যায়, যেটাকে আপনার শুধুমাত্র জলের সঙ্গে মিশ্রণ করে লাগানো হয়। সিমেন্টের স্ল্যারির মতো ইউজ করতে, করে বালি লাগে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সে ম্যাটেরিয়ালসটাও অনেক কম আপনার খরচা হয়। তো সেখানে আমার বাঁচলো। এবার হচ্ছে টাইম বাঁচলো, প্লাস মিস্ত্রি যে আপনার ম্যাটেরিয়ালস সেটা বাঁচলো। এর সঙ্গে যখন প্লাস্টার করা হচ্ছে, প্লাস্টার আপনার যেহেতু ওয়ালগুলো একদম সুন্দর শেপের, একদম আপনার নিখুঁত, কোনো এবড়ো থাকে না, তো যে প্লাস্টারের থিকনেসটা সেটা অবশ্যই কম লাগে, প্লাস্টার বেশি করে আপনার সেটা প্রয়োজন হয় না। সেকেন্ডলি কিউরিং, যখন আপনার গাঁথনি করলেন, গাঁথনিতে কিন্তু কিউরিং করতে হয় না, এগুলো কিন্তু সেলফ সেটিং, যে আপনার অ্যাডহেসিভ ইউজ করা হচ্ছে, আপনার যে পাউডার ইউজ করা হচ্ছে গাঁথনির জন্য, সেটা কিন্তু সেফ কিউরিং ম্যাটেরিয়াল। তো আপনার কিন্তু কোনো জল সেখানে দিতে হচ্ছে না কিউরিং করার জন্য। ওকে, আর প্লাস্টারটা আমাদের অনেক কম থিকনেস হচ্ছে, প্লাস্টার আমাদের ম্যাটেরিয়াল বেঁচে যাচ্ছে, মিস্ত্রি কাজ করতে অনেক সুবিধা হচ্ছে, যেহেতু নিখুঁত আপনার ফিনিশিং করা আছে, তো কম সময় আপনার কাজ হয়ে যাচ্ছে। এখানে এগুলো আমাদের বেনিফিট আছে। নেগেটিভ পয়েন্ট কোথায় আছে? ডাবল এসি ব্লক এবং ডাবল এসি ব্লক কথা বলছি এখন। ডাবল এসি ব্লক নেগেটিভ পয়েন্ট হচ্ছে, যখন আপনার ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের জন্য যে কাটিংগুলো করা হবে, তখন কিন্তু সেখানে আপনার প্রবলেমস আসে। মানে আপনাকে মেশিন দিয়ে কাটিং করতে হবে। যদি ছেনি দিয়ে আপনি কাটিং করতে যান, তাই দেখা যেতে পারে যে আপনার গোটা ইটটাই ভেঙে যাবে। কিন্তু এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে দক্ষ মিস্ত্রির প্রয়োজন। মানে আপনার যে মিস্ত্রিকে দিয়ে আপনি এই গাঁথনি বা প্লাস্টার বা কাটিংয়ের কাজ করাবেন, সেগুলোতে আপনার একটু এক্সপার্ট টাইপের মিস্ত্রি হয়। যে কোনো মিস্ত্রিকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন না, যেমন আমাদের রেল ব্রিকের জন্য যে কোনো মিস্ত্রিকে দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার আসছে ফ্লাই অ্যাশ ব্রিক। ফ্লাই অ্যাশ ব্রিকগুলো হচ্ছে নর্মাল যে রেড ব্রিক, সেই রেড ব্রিকের সেম সাইজে আমাদের ফ্লাই অ্যাশ ব্রিকগুলো অ্যাভেলেবেল। কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিকের মধ্যে অনেক কিছু আপনার মিস্টেক আছে, যেটা হচ্ছে মেনলি এই সাইজগুলো। এই সাইজ কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট থাকে না। আপনার দামটা নর্মাল ইট থেকে, রেড ব্রিক থেকে কম পড়ছে, কিন্তু বাকি যে খরচাগুলো সেগুলো সবগুলো কিন্তু সমান। তো সেক্ষেত্রে আপনার বেনিফিট আর ভালো কাজের জন্য আমার প্রিফার্ড সবসময় রেড ব্রিক। আপনি রেড ব্রিক দিয়ে কাজ করুন, আপনার কাজটা অবশ্যই সুন্দর হবে, টেকসই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ম্যাটেরিয়াল স্টক। যখন আপনি বালু বা পাথর স্টক করবেন আপনার কাজের জন্য, অবশ্যই বেশি পরিমাণ ম্যাটেরিয়ালস একবার স্টক করার চেষ্টা করুন। মানে আপনার যে ট্রান্সপোর্টে আপনি যে গাড়ি ইউজ করবেন, যাতে আপনার যত বড় গাড়িতে আপনি ম্যাটেরিয়ালস নিয়ে আসতে পারবেন, তত আপনার বেনিফিট।
কারণ ম্যাটেরিয়ালসের রেটটা কিন্তু খুব একটা থাকে না, মেন যে আপনার ফ্যাক্টর হয় সেগুলো হচ্ছে এর ট্রান্সপোর্টেশন কস্ট। তো যতবার আপনি ম্যাটেরিয়ালস নিয়ে আসবেন, যত অল্প করে নিয়ে আসবেন, তত আপনার ট্রান্সপোর্টেশন কস্টের জন্য কিন্তু কস্টিংটা বেড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে বড় গাড়িতে আপনি ম্যাটেরিয়ালস নিয়ে আসুন, এতে করে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা কম থাকবে, মানে ওভারঅল কস্টিংটা আপনার কমই আসবে। আচ্ছা, রড সিমেন্টের যে আপনার অর্ডারগুলো, মনে হয় আপনি একতলা বাড়ি বানাচ্ছেন, তা আপনার 6 থেকে 7 টন লোহার প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনার যে ডিলারের কাছ থেকে আপনি ম্যাটেরিয়াল নিচ্ছেন, সেই ডিলারকে অবশ্যই আগে থেকে আপনি প্রি বুকিং করে রাখুন যে আপনার এতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন, আপনি এতদিনের মধ্যেই এই ম্যাটেরিয়ালসগুলো নেবেন। একটা বাড়ি বানাতে মিনিমাম মনে করেন 6 মাস সময় লাগে। তো 6 মাসের জন্য আপনি যদি একটা মিস্ত্রি কে আপনি 6 মাসের জন্য আপনি যদি আপনার ডিলারকে বলে রাখেন যে আমার 6 মাসের মধ্যে আমার এতগুলো ম্যাটেরিয়ালস আমার যাবে, তার জন্য প্রি বুকিং অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন। এতে করে কী হবে, ম্যাটেরিয়ালসের রেট যত হাই হোক না কেন, আপনাকে যে বুকিং অ্যামাউন্ট আপনি দিয়েছেন, যে রেটে আপনি বুক করেছেন, আপনাকে কিন্তু সেই রেটেই ম্যাটেরিয়ালসটা দিবে। কারণ আজকের ডেটে ম্যাটেরিয়ালসের রেট দিন দিন বাড়তে আছে, ঠিক আছে। এবার বলবেন যে না মানে তো কমেও যায়, হ্যাঁ কমে, যদি আপনার 10 টাকা বাড়ে 3 টাকা কমে, আবার 5 টাকা বেড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো 6 মাসের মধ্যে দেখবেন যে 6 বার আপনার রেটটা বেড়েছে। আর অল্প অল্প করতে করতে কিন্তু অনেকটাই আপনার রেটটা বেড়ে যায়। আর রেট যদি আপনার নাও পারে, রেট কিন্তু কমবে না। আর রেট যদি বাড়ে, সেক্ষেত্রে আপনার বেনিফিট থাকবে যে আপনি পুরোনো রেটেই ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন, কোনো বাড়তি অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ডিলারকে ফিক্স রাখতে হবে, একটা ডিলার থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে। আপনি বাবার ডিলার চেঞ্জ করেন, তাহলে অবশ্যই কেউ আপনার থেকে কিন্তু সেই কাজটা আপনি করাতে পারবেন না। তো ডিলার আপনি যদি ফিক্স থাকে, আপনি অ্যামাউন্ট প্রি বুকিং করে রাখুন অ্যামাউন্ট দিয়ে, আর ম্যাটেরিয়ালসগুলো আপনি নিয়ে নিন আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ আপনার কাজটা সেই একটা নির্ধারিত অ্যামাউন্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার সঙ্গে কিন্তু অবশ্যই দেখতে হবে যে আমি প্রি বুকিং করে রেখেছি, তার মানে এমন যে আমাকে ভুলভাল ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে। আপনি যদি লোহা বা সিমেন্ট যেটা আপনার সাথে আসছে, সেটা অবশ্যই যাচাই করে নিয়ে তারপর রিসিভ করবেন। লোহার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যাতে কোনো জং ধরা ম্যাটেরিয়ালস আপনার সাইডে না আসে। লোহা গায়ে যদি জং লেগে থাকে অবশ্যই নেবেন না, ফ্রেশ ম্যাটেরিয়ালস লাগে। আর সিমেন্ট আপনার যদি ডেটের বাইরে থাকে তো অবশ্যই রিজেক্ট করবেন। আপনার ডেটের মধ্যে থাকে, তার মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ারি ডেট আপনার লেখা থাকে সিমেন্টের বস্তার গায়ে, অবশ্যই ডেটটাকে দেখে নেবেন আপনি যখন আপনি অর্ডার রিসিভ করছেন আপনার সাইটে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের কস্টিং কমানোর জন্য অবশ্যই 5 ইঞ্চি ওয়াল ইউজ করুন, 10 ইঞ্চি ওয়াল কোনো দরকার নেই। ফেমিস্ট্রাকচার করে 5 ইঞ্চি ওয়ালের মধ্যে আপনার সমস্ত ভালো মতো লোড ক্যারি হয়ে যাবে। এবার অনেকে বলে যে 10 ইঞ্চি ওয়াল দিলে আমাদের ঘরটা হিট অ্যাবজর্ব কম হবে। এখন দেখুন, যদি আপনার কাছে পয়সা অপরম্পার থাকে, তাহলে আপনি বাইরে দেওয়া কেন, ভিতরে দেওয়ালটাও 10 ইঞ্চি করতে পারবেন। কিন্তু আপনার যদি সীমিত বাজেট থাকে, আপনি চান যেটা মিনিমাম বাজেটের মধ্যে আপনার বাড়িটা কমপ্লিট করতে সুন্দর হবে, তাহলে অবশ্যই আপনাকে 5 ইঞ্চি ওয়াল দিতে হবে। এতে আপনার কোনো অসুবিধা হনে বাধা নেই, খুব ভালো মতো আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, প্লট যেটা আপনি কিনবেন, সে প্লটটা কেমন হওয়া উচিত, এটা কিন্তু খুব বড় ফ্যাক্টর। আপনার প্লটটা যখন কেনার আগে অবশ্যই দেখে নেবেন যাতে স্কোয়ার প্লট হয়, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল প্লট যদি হয়ে থাকে আপনার, তাহলে সে প্লটের মধ্যে কিন্তু বাড়ি আপনার খুব সুন্দরভাবে বসবে, বাড়ির কলামের পরিমাণটা কম থাকবে এবং খরচা সেখানে কিন্তু কম হবে। আর যত আপনার লম্বা প্লট হবে বা প্লট যদি আপনার ডায়াগোনাল হয়, তার যে প্রত্যেকটা বাউল শেপগুলো আলাদা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কস্টিংও বেড়ে যাবে এবং বাড়িটা সাধারণত বসাতেও আপনি পারবেন না, অনেক জায়গা আপনার ওয়েস্টেজ চলে যাবে। তো প্লট কেনার আগে অবশ্যই একটা স্কোয়ার বা একটা রেক্ট্যাঙ্গেল প্লট দেখে বাড়িটা কিনবেন। বেশি লম্বা না হয়, স্কোয়ার চেষ্টা করুন, তার থেকে বেশি একটু রেক্ট্যাঙ্গেল হয় সেটা চলবে, কিন্তু এদের লম্বা প্লট বেশি না হয়ে থাকে। তো ম্যাটেরিয়ালস যেগুলো আপনার মিস্ত্রি ইউজ করছে, সেই ম্যাটেরিয়ালসগুলো আপনার আদৌ ওয়েস্টেজ হচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখা দায়িত্ব আপনার নিজেরই। কারণ ডে এন্ডে দেখা যায় মিস্ত্রি সারাদিনের জন্য টার্গেট করে যে ম্যাটেরিয়াল বানিয়েছে, দেখা গেল সে ম্যাটেরিয়ালসটা সে ইউজ করতে পারলো না, আর সেটা কী করা হয়, মিস্ত্রি চুপ করে সেই ম্যাটেরিয়ালটাকে ফেলে দেয়। যেমন যখন প্লাস্টার করা হয় বা গাঁথনি করা হয়, সেই গাঁথনি পাশের জন্য যে আপনার বালু মশলা তৈরি করা হয়, সেই ম্যাটেরিয়ালটা বেশিরভাগ ক্ষেত্রে মিস্ত্রি কী করে, রাত্রে বা সন্ধ্যা হয়ে গেল, ছুটি করার সময় হয়ে গেল,
চুপচাপ সে ম্যাটেরিয়ালটাকে সে ফেলে দিচ্ছে। বা ঢালাই করার সময় দেখা গেল ঢালাইয়ে মশলা বেশি হয়ে গেল, বা ঢালাই করতে করতে হয়তো টাইম ওদের ছুটি করা হয়ে গেছে, তো যে ম্যাটেরিয়ালটা বেঁচে আছে সেটা কি করবে, সেটা চুপচাপ ফেলে দিচ্ছে কোনো জায়গায়। তো এরকম যাতে ম্যাটেরিয়ালস ওয়েস্টেজ না হয় সেটা কিন্তু লক্ষ্য আপনাকে রাখতে হবে। এই ম্যাটেরিয়ালগুলো প্রচুর ওয়েস্টেজ হয় গোটা বাড়িতে। যদি আপনার সেরকম ম্যাটেরিয়ালস আপনি কাউন্টিং করেন সবগুলো, সেগুলো দ্বারা কমসে কম 20 থেকে 25,000 টাকা ম্যাটেরিয়ালস মিস্ত্রি এভাবেই ওয়েস্টেজ করে ফেলে একতলা বাড়ি বানাতে গিয়ে। তো অবশ্যই সাবধান থাকবেন যে ম্যাটেরিয়ালস যাতে ওয়েস্টেজ না হয়। আচ্ছা, এবারে হচ্ছে মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে টাইমিং। টাইমিংটা অবশ্যই আপনাকে সীমিত রাখতে হবে, যাতে আপনি দ্রুত গতিতে কাজটা বন্ধ না করে একটানাভাবে কাজটা আপনার কমপ্লিট হয়ে যায়। কারণ যদি কাজের মাঝখানে কোনো ব্যাঘাত ঘটলো, কাজ আপনার ডিলে হলো, তাহলে কিন্তু সময়ের সঙ্গে আপনার খরচা বেড়ে যাবে। এই খরচা বেড়ে যাওয়ার কারণ কিন্তু দুটো, একটা সময়ের সঙ্গে মার্কেটে ম্যাটেরিয়াল দাম বেড়ে যাওয়া, সেকেন্ডলি আপনার যে ম্যাটেরিয়ালটা অলরেডি স্টক হয়ে আপনার পড়ে আছে সেই ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু কিছুটা ওয়েস্টেজ চলে যায়। তো যত তাড়াতাড়ি আপনার ম্যাটেরিয়ালসগুলো আপনি খরচা করবেন, শেষ করবেন আর কাজটাকে কমপ্লিট করাবেন, তত আপনার কিন্তু বাজেটের মধ্যে কাজ হবে, কম খরচা কাজ হবে, ওয়েস্টেজ খরচাগুলো হবে না। আচ্ছা, এর সব কিছুর প্রধান সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ক প্ল্যান। মানে আপনার কালকে কি কাজ হবে সেটা ওয়ার্ক প্ল্যান আপনাকে আজকে রাখতে হবে, আর আজকে কাজ হবে সেটা ওয়ার্ক প্ল্যান আপনাকে গতকালকে করে থেকে থাকেন। মানে আপনার কাজগুলো যাতে কোনো কারণেই এক্সট্রিম অন দ্য মেন টাইম আপনাকে না বলতে হয় মিস্ত্রিকে যে এই ম্যাটেরিয়ালটা এখনই লাগবে, বা ওই ম্যাটেরিয়ালটা আপনার এখানে স্টক নেই, দেখা গেল আর সেদিন ওই ম্যাটেরিয়ালটা পাওয়া গেল না, আর আপনার তার কারণে কাজগুলো ডিলে হয়ে গেল। তো অবশ্যই ওয়ার্ক প্ল্যানটা 1-2 দিন আগে থেকে আপনি করে রাখুন যে অমুক ডেটে আমাকে এই ম্যাটেরিয়ালটা স্টক দিতে হবে, যাতে ইটে ঘাটতি না পড়ে, বালু ঘাটতি না পড়ে, সিমেন্টে ঘাটতি না পড়ে, তো কোনো কিছু যাতে অভাব মিস্ত্রিদের না হয় যে কারণে কাজগুলো ডিলে হয়। ঠিক আছে, তো সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু স্টক আপনাকে করার জন্য অবশ্যই এগুলোকে একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ওয়ার্ক প্ল্যানিং করতে হবে কখন কোনটা প্রয়োজন। আর ওয়ার্ক প্ল্যানিংয়ের যেটা আগে সবার প্রথমে আপনাকে বিল্ডিং প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিংটা কীভাবে করাবেন, প্ল্যানিংটা অবশ্যই কোনো ভালো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিয়ে করাবেন, আপনার মিস্ত্রিকে দিয়ে প্ল্যানিং করাবেন না। এবার এই সমস্ত কথাগুলো যখন বলি আমি, তখন কিন্তু কিছু পাবলিক আছে ওদের, আর কিছু মিস্ত্রি আছে ওদের গায়ে খুব খটকা লাগে। ওরা মনে করে যে আমরা যেন, বিশেষ করে আমি আমার ইগো নিয়ে কথা বলছি। আমার ইগো নিয়ে কথা বলছি না, এই ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো বিনা পয়সায় আপনারা পেয়ে যাচ্ছেন, তার মানে এমন না যে এগুলো আমি জাস্ট বসে টাইম পাস করছি। আমি যাতে ভালো পরিষেবা আপনারা পান আর ভালো বাড়ি আপনারা বানাতে পারেন, তার জন্য কিন্তু সময় নষ্ট করে এই ভিডিওগুলো আমাদের বানানো। তো এই ভিডিওগুলো দেখার আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য টাইম পাস করা? আপনি কি টাইম পাস করে ভিডিও দেখছেন? অবশ্যই না, আপনি কিছু শিখতে চাইছেন যাতে আপনার বাড়িটা ভালো হয়। তো তার জন্য বলছি, আপনি যে প্ল্যানিং করাবেন একটা মিস্ত্রিকে দিয়ে, একটা লেবারকে দিয়ে, একটা কন্ট্রাক্টরকে দিয়ে প্ল্যানিং কেন করাবেন? প্ল্যানিং করা ওদের কাজ। ওরা প্ল্যানিং কোনটা করবে? ওরা প্ল্যানিং করবে আপনার বাড়ির কাজটা কত সহজে কমপ্লিট করতে পারে, নাকি আপনার বাড়ির কাজটা কত ভালো মতো কমপ্লিট করতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। তো প্ল্যানিংয়ের মধ্যে আরেকটা ব্যাপার আছে, প্ল্যানিং শুধুমাত্র বাড়িতে 4টা দেওয়াল দিয়ে একটা রুম, একটা সিঁড়িঘর, একটা ডাইনিং রুম, একটা কিচেন, একটা বাথরুম দিয়ে দিলেই প্ল্যানিং হয়ে যায় না। প্ল্যানিং প্রপারলি হতে হবে। প্ল্যানিংয়ের মধ্যে যাতে সব কিছু কোনটা কোথায় বসা উচিত সেই জিনিসটা সঠিকভাবে বসে, সঠিক মেজারমেন্টে বসে, আর যাতে প্রপারলি আপনার যেটা ফিউচার প্ল্যান সেটাকে রিলেট করতে পারে। এমন নেই যে আপনি যেমন চাইলেন আপনাকে আমি সেম বানিয়ে দিয়ে দিলাম, তাহলে আমার প্ল্যানিং করে লাভটা কি হলো? কি বুঝলেন? আপনি চাইছেন, মনে করুন যে আপনার 3টে রুম দরকার, একটা ফ্লোরের মধ্যে, একটা বাথরুম দরকার, কিচেন দরকার, পুজো রুম দরকার, হল রুম দরকার, ডাইনিং দরকার, লিভিং দরকার, স্টেয়ারকেস দরকার, বারান্দা দরকার, সব কিছু আপনার প্রয়োজন। সব কিছু আমার হিসাবে সেখানে বসানো ঠিক হবে না। আমার হিসাবে সেখানে হয়তো সবগুলো জিনিস বসানো যাবে না। আমার হিসাবে সেখানে হয়তো 2টো বেডরুম বসে, হল রুম বসে, পুজো রুম বসে জায়গা নেই আমার হিসাবে। তাহলে আপনি যদি তা সত্ত্বেও সেখানে আপনার সমস্ত রুমগুলোকে বসাতে চান,
তো একটা ফ্লোরের মধ্যে কোন কোন রুম বসানো যাবে, কোনটা বসালে ভালো হবে, আমরা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার কি করব, আপনাকে পরামর্শ দিব যে আপনার কোনটা করা উচিত, নাকি আপনার কথাতে হ্যাঁতে হ্যাঁ বলা আমাদের কাজ। অবশ্যই না, আপনার রিকোয়ারমেন্ট আমি শুনবো, আপনার রিকোয়ারমেন্ট শুনে আমরা বেস্ট প্ল্যান বেস্ট সলিউশন আপনাকে দিব, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এরপরে কি করবেন না করবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আমরা কিন্তু প্ল্যানটাকে অবশ্যই বানাবো না। কিন্তু একটা মিস্ত্রি বা একটা কন্ট্রাক্টর যাকে দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, তাকে দিয়ে আপনি যদি প্ল্যান যান, সে কি করবে, সে আপনার হ্যাঁতে হো করে আপনার কি করবে, সমস্ত কাজগুলো আপনাকে করবে হ্যাঁ ঠিক আছে। আমার মালিক তো খুশ হচ্ছে, আমাদের কাজ মালিককে খুশ করা না, আমাদের কাজ মালিককে বেস্ট ওয়ার্ক দেওয়া, বেস্ট প্ল্যানিং দেওয়া, বেস্ট ডিজাইন দেওয়া। আপনাকে খুশি করার জন্য অবশ্যই কোনো কাজ আমি করতে পারবো না যে জিনিসটা আমার নিজের চোখে বা আমার নিজের দৃষ্টিতে ভুল কাজ, বুঝলেন কি? তো অবশ্যই আমার ইগোতে তখন লাগে যখন আপনাদের মধ্যে কিছু মানুষ এই ধরনের বোকামো কাজ করে আর সেগুলো ক্লিয়ারিফিকেশনের জন্য আমাদের কাছে আসে। তো আমরা অবশ্যই বাধ্য নই আপনাদের সে সমস্ত বোকামো কাজের জন্য ক্লিয়ারিফিকেশন দেওয়ার। ইগোতে লাগে না, আমরা সে সমস্ত মানুষকে সমর্থন করি না বলেই ইগনোর করার চেষ্টা করি। তো অবশ্যই সে সমস্ত মানুষ যারা একটু বেশি বুঝেন বা যারা মনে করেন যে মিস্ত্রিরা একটা ইঞ্জিনিয়ার থেকে বেশি বুঝে কারণ হাতে কাজ করে, তাহলে অবশ্যই আপনাদের উচিত আমাদের মতো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের ভিডিও না দেখে ওদেরকে দেখা। কারণ ইউটিউবে ভুরি ভুরি পড়ে আছে ভিডিওস যেগুলো মিস্ত্রিরা নিজেরা বানাচ্ছে আজকের ডেটে। তো অবশ্যই ওদেরকে দেখে কাজ করতে পারেন আপনি। দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি মানে যে কাজটা সঠিক করে এসেছি সেটা কিন্তু অবশ্যই না। সঠিক কাজ সঠিক হয়, সেটা আমি 10 বছর আগে যেটা করেছিলাম সেটা এখন সঠিক নাও হতে পারে। আশা করি কথাগুলো একটু হলেও আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।